ওই বাংলায় একটা প্রবাদ আছে, কিছু মানুষ আছে যে যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা। তো আসিফ নজরুলের ক্যারেক্টারটা তো আসলে আপা এইরকম। কারণ বেগম খালেদা জিয়াকে নিয়ে উনি কেমন তির্যক মন্তব্য অতীতে করেছেন। বেগম খালেদা জিয়ার পুত্র কোকো সাহেব যখন মারা যান, তখন আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেখতে গিয়েছিল, সেখানে একটা উদ্বুদ্ধ পরিস্থিতি হয়েছিল। সেটাকে কেন্দ্র করে কিন্তু আসিফ নজরুল বেগম খালেদা জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, ঠিক না? এরকম অজস্র উদাহরণ কিন্তু ওনার বিষয়ে রয়েছে। উনি মিডিয়াতে এসে বাংলাদেশের একদম প্রেসের সামনে উনি মানে অবলীলায় উনি বলতেছেন যে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর দায় আওয়ামী লীগ এড়াতে পারে না, প্রধানমন্ত্রী এড়াতে পারে না, ব্লা 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 ব্লা। তো এই একটা কৌশল তারা সারাদিন চেষ্টা করলো এবং আসিফ নজরুল শুরু করলো এবং তাদের অনুসারীরা এটা নিয়েই কিন্তু কালকে সারাদিন ব্যস্ত থাকলো। আবার আরেক পক্ষ আমাদের আইডি গুলো, জয় ভাইয়ের আইডি তো ভোট বাহিনী দিয়ে শেষ করলো, আমাদের আইডিতেও রিপোর্ট করার চেষ্টা করলো, মানে আমরা যারা যারা শোক জানিয়েছি। এবং আরেকটি পক্ষ এই 32-এ, এই যে আপনি যে কথাটি হইল বলছেন, যে আমার মনে হয় সেই পক্ষটি আজকে তারা 32-এ গিয়েছে। কারণ আজকে দেখুন, এটা আসলে বেগম খালেদা জিয়ার প্রতি যারা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, যারা জাতীয়তাবাদী দলের অনুসারী, সমর্থক কিংবা কর্মী, তাদের জন্য কিন্তু আজ সবচেয়ে কঠিনতম দিন এবং একদম কষ্টতম দিন। এটা কিন্তু স্বীকার করতে হবে। এবং এটা আমাদের নেত্রী, প্রত্যেক প্রাণীকেই তো মৃত্যুর স্বাদ বরণ করতে হবে, এটি কোরআন শরীফেই রয়েছে। তো মুসলমান হিসেবে তো আমরা বিশ্বাস করি এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। আমাদের নেত্রীও আমাদের মাঝ থেকে যেদিন চলে যাবেন, সেদিন আমাদের অবস্থা কিন্তু এমন হবে। সেই অবস্থায় আমরা কিন্তু চিন্তা করব না যে বিএনপির অমুক নেতা কিংবা জিয়াউর রহমানের বাড়িতে যায় হামলা করি কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করি। আমার কাছে যেটি মনে হয়েছে যে এটি আসিফ নজরুল সহ আরো যারা রয়েছে তাদের প্রেসক্রিপশনে, তাদের অনুসারীরা এই কাণ্ডটি ঘটিয়েছে। এবং আমাদের বন্ধু বান্ধব যারা সাংবাদিক কিংবা বাম সংগঠনের নেতা, পরবর্তীতে ছাত্রদল আমাদের সাথে যুক্ত হয়েছে, একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে উঠছিল। আমি বিশ্বাস করি এই অবৈধ, এই ফ্যাসিস্ট, এই জঙ্গি, এই ইউনূস সরকারের বিরুদ্ধে যে কোনো সময় বাংলাদেশে জনবিস্ফোরণ হবে, জনবিস্ফোরণ হবেই। এবং তাদের যে প্ল্যান, এই ইলেকশন হবে না পা, বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়েই একটি ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশে সম্পন্ন হবে। এবং আজকের অনুষ্ঠানে আরেকটা কথা বলে রাখি, এটা বঙ্গবন্ধুর কথা ছিল, আমাদের নেত্রী শেখ হাসিনারও কথা এবং বাংলাদেশ আওয়ামী লীগেরও কথা। এই কথাটা এই জন্যই বলতে চাই যে আমার এই কথা শুনে হয়তো বা বলবে যে ভারতের দিকে তাকায় আছে ভারত। না, বাংলাদেশ আওয়ামী লীগ যেমন বিশ্বাস করে, বঙ্গবন্ধু যেমন বিশ্বাস করতেন, শেখ হাসিনা যেমন বিশ্বাস করতেন, তাদের আদর্শের সৈনিক হিসেবে আমিও এটা বিশ্বাস করি যে কোনো সীমান্তের ওপারেই আমাদের প্রভু নেই, আমাদের বন্ধু আছে। সীমান্তের ওপারে আমাদের প্রভু থাকে না, আমাদের বন্ধু আছে। সবার সাথে, কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। এটি বাংলাদেশ আওয়ামী লীগের মৌলিক কথা পররাষ্ট্রনীতি বিষয়ে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীও অসংখ্যবার বলেছেন যে আমি বিশ্বাস করি, আমার বাবা, আমার নেতা বঙ্গবন্ধু বলেছেন যে কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। সীমান্তের ওপারে আমাদের প্রভু থাকে না, আমাদের বন্ধু থাকে। তো আমরা এই বাংলাদেশ আওয়ামী লীগ একটি উপমহাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম দল। এই দলকে নিষিদ্ধ করে, এই দলের জন্ম যিনি দিয়েছেন বঙ্গবন্ধুর 32-এ হামলা করে এই দলের আদর্শকে কিংবা এই দলের চেতনাকে বাংলার মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না। যুগ থেকে যুগ, আমি না পারলে আমার ছেলে পারবে,
ঠিক আছে, আজকে বিপুল এখানে আমার সময় আমার সহযোগী ছাত্রলীগের যারা সেক্রেটারি ছিল যশোরের, এবং খুব শক্ত, ও কিন্তু ওই নরম সাধারণ সম্পাদক ছিল, ও রাজপথের এবং যশোরের খুব ছাত্র সমাজের কাছে, সাধারণ মানুষের কাছে কিন্তু খুব বলিষ্ঠ ভূমিকা রাখা ছাত্র নেতা। তো ও না পারলে পরবর্তী জেনারেশন আওয়ামী লীগের পতাকা উড়াবে, মুক্তিযুদ্ধের পতাকা উড়াবে। সুতরাং আজকের এই অনুষ্ঠানে আমার প্রত্যাশা একটি, যে বাংলাদেশের মুক্তিকামী মানুষ শৃঙ্খলিত বাংলাদেশকে, শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্তির স্বার্থে যে কোনো সময় তারা ঘুরে দাঁড়াবে, এবং বাংলাদেশের রাজনৈতিক দল যেগুলো রয়েছে সবার অংশগ্রহণের মাধ্যমে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এবং তখনই আমরা আরেকটা প্রোগ্রাম রোকেয়া প্রাচীরের উপস্থাপনায় করব, যে কথাই নয়, আমরা কাজে আমরা প্রমাণ করেছি। জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির একটা নেতার একটা পোস্ট চোখে পড়লো। সে লিখেছে এইভাবে, মানে আমি হুবহু বলতে পারছি না, সে লিখেছে এইভাবে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সবচাইতে খুশি হওয়ার কথা আওয়ামী লীগের, অথচ আওয়ামী লীগের সভানেত্রী থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মী পর্যন্ত আমাদের নেত্রীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করছে, শোক জানাচ্ছে, আর জামাত শিবির উল্লাস প্রকাশ করছে। দল হিসেবে আমাদের বিএনপির জনগণের কাছে প্রকাশ্যে এখনই আজকেই ক্ষমা চাওয়া উচিত, কারণ শেষ দিকে জামাতের অক্সিজেন হিসেবে আমাদের দল অর্থাৎ বিএনপি কাজ করেছে। এটা কিন্তু ছাত্র দলের কেন্দ্রীয় নেতা, সম্ভবত নাম আলামিন। শেখ হাসিনা পাশে দাঁড়ালেও বেগম জিয়ার মৃত্যু নিয়ে জামাত শিবিরের নোংরা খেলা, দাবি ছাত্রদল নেতা আবিদের। জি, এটা হেডলাইন, এটা লিড নিউজ করেছে হয়তো, বা ভিতরের কথাগুলো এরকম ছিল, আমি যদি খুব বেশি ভুল না করি। না, একদম ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু কালকে টক অফ দ্য কান্ট্রি ছিল। এই যে অনেকের প্রশ্ন ছিল যে তাহলে কি আওয়ামী লীগ বিএনপি ঐক্য হচ্ছে কিনা, কিংবা তাহলে কি আওয়ামী লীগের সাথে বিএনপির পর্দার আড়ালে কোনো কথা হচ্ছে কিনা, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এবং এটা কিন্তু কালকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বিরাট একটা টার্নিং, মানে আছে না, হঠাৎ করে স্থবির হয়ে যাওয়া, কিংবা হতবিহ্বল হয়ে যাওয়া, কিংবা এই হয়ে যাওয়া, এইরকম একটা পরিবেশ কিন্তু ছিল। এবং তারা যখন দেখলো যে এই জিনিসটা তো উভয় দলেরই একটা প্রশংসা করাচ্ছে, তো তারা অনলাইনে কিন্তু প্রপাগান্ডা শুরু করলো। কি প্রপাগান্ডা? অনেকেই বলা শুরু করলো যে বেগম খালেদা জিয়াকে হত্যার পেছনে আমাদের দায়বদ্ধতা রয়েছে, এবং বরঞ্চ আজকের দিনে আমরা সবসময় আহত হয়েছি যে 15ই আগস্ট জাতির জনকের শাহাদত বার্ষিকীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন কিছু লোকজন পালন করত, তারা পালন করার মতন অনুষ্ঠান করত। এই কথা বললে আমরা বলতে পারি আজকে আমাদের কেউ কিন্তু বেগম খালেদা জিয়ার জন্ম নিয়ে আপনি দেখাতে পারবেন না। এই গত 2 দিনে বাংলাদেশ আওয়ামী লীগের কোন পর্যায়ের কর্মী, সমর্থক কিংবা অনুসারী কেউ বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি কটু মন্তব্য করেছে? জন্মদিনের আলাপ তো পরের কথা, ঠিক আছে, কোনো মন্তব্য করেনি। আর সেনাকুঞ্জের কথা যেটি বলেছেন আপা, আমি আসলে এটাই ভাবে বলতে চাই, সত্য আর আগুন কোনোদিন চাপা থাকে না, হয়তোবা সময় লাগে কিংবা অপেক্ষা করতে হয়, সত্য একদিন প্রকাশ হবেই। আমি আপনার এই প্রশ্নটিকে নিয়ে নানান কথা বলে তিক্ততার সৃষ্টি করতে চাই না, তবে হয়তোবা আমাদের জীবদ্দশায় জিয়া পরিবারের মুখ থেকেই আমরা প্রকৃত সত্যটি আমরা জানবো। যেমনটি আমরা জানতে পেরেছি যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান দেশে আসার
কিছুদিন আগে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি হলেন, ঠিক তার আগের দিন আমাদের নেতা, আমাদের তরুণদের আলোকবর্তিকা নিয়ে যার আগমন অনেক আগেই হয়েছে, সজীব ওয়াজেদ জয় ভাই, উনি একটি সাক্ষাৎকারে বললেন যে বাংলাদেশের দুই দলের নেতৃত্ব বহির্বিশ্ব থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না। ঠিক পরের দিন তারেক রহমান মিডিয়াতে একটি বিবৃতি দিলেন যে আমার বাংলাদেশে যাওয়ার বিষয়টি আমার একক নিয়ন্ত্রণে নেই। এটি কিন্তু একটি চরম সত্য কথা। বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বিএনপি সহ অনেক মানুষ প্রপাগান্ডা চালাতো যে তারেক রহমানকে আমাদের প্রধানমন্ত্রী এবং তার দলের লোকজন আসতে দিচ্ছে না। এখন তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ছিলেন না, কিংবা আওয়ামী লীগও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না। তাহলে কিন্তু দেখেন, এত বছর পরে হলেও চিরন্তন সত্যটি, যিনি ভিকটিম তিনিই কিন্তু মুখ দিয়ে প্রকাশ করে ফেলেছে যে আমার দেশে ফেরার বিষয়টি আমার একক নিয়ন্ত্রিত নয়। ঠিক এমনি করে হয়তোবা কোনো একদিন হয়তোবা এই বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন কিংবা ওনার মেয়ে কিংবা ওনার পরিবারের অন্য যারা রয়েছেন, ওই দিন সেনাকুঞ্জের অনুষ্ঠানে মরহুম কোকো সাহেবের ওয়াইফ শর্মিলা, মানে উনি ছিলেন ওনার সাথে, হয়তোবা উনি একদিন খোলাসা করে জাতির সামনে পরিষ্কার করবেন যে ওই দিন আসলে কি হয়েছিল। হ্যাঁ, সত্য কেউ যেমন দমিয়ে রাখা যায় না, আগুন কেউ এরকম দমিয়ে রাখা যায় না। কাজে আমরা ওই দিন পর্যন্ত অপেক্ষা করি যে আসলে সেনাকুঞ্জে সেদিন কি হয়েছিল। হ্যাঁ, কারণ ইতিহাসকে মিথ্যাভাবে সাময়িক সময়ের জন্য প্রেজেন্টেশন করা যায়, কিন্তু ইতিহাস কিন্তু তার আপন গতিতে একটি সময় ফেরত আসে। হ্যাঁ, তো আমার মনে হয় আপনার এই প্রশ্নটির উত্তর আমি দিতে পেরেছি কিনা এটি জি খুবই। এবং আজকে বাংলাদেশি উগ্র মৌলবাদ গোষ্ঠী কিন্তু সেই সিনেমার শেষ জায়গাটা হচ্ছে উগ্র মৌলবাদ গোষ্ঠী জামাত শিবিররাই নেতৃত্ব দিচ্ছে। এই অংশটাকে আপনি কিভাবে দেখেন? আমি একই জিনিস নাজমুল ভাই আপনার কাছেও আসবো, বা এই মুহূর্তে বাংলাদেশের এটাই বড় ইস্যু আসলে। ধন্যবাদ আপা। প্রথমে হাদি হত্যাকাণ্ড নিয়ে আপনাকে আমি একটু বলি যে প্রথম থেকেই কিন্তু নাটক করা হয়েছে। গতকালকে ফয়সালের আমি ভিডিওটা দেখেছি, ভিডিও যে বার্তাটা দিয়েছে সেখান থেকে সে স্পষ্টই বলছে সে দুবাইয়ে আছে। তাহলে যে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি করা, এটাই আরো উদ্দেশ্যমূলক ভাবেই করা। আর হাদি তো আসলে এই 5 আগস্টের যে অভ্যর্থনের কথা এরা বলে, আমি তো এটাকে বলি আসলে জঙ্গি টুকায়ার প্রতিবাদের একটি আন্দোলন। এই আন্দোলনের কথা বলে, এই আন্দোলনে তো তার কোনো বাংলাদেশকে হামলা করা, এটাই উন্নয়নকে প্রতিরোধ করা, উন্নয়নের গতিরোধটাকে থামিয়ে দেওয়া। আসলে হাদি যে সেই সময় কিন্তু তার কোনো ভূমিকা দেখিনি, হঠাৎ করে ইনকিলাব মঞ্চ নামে একটি মঞ্চের আবির্ভাব হলো, সেখান থেকে হাদি আসলো। এবং তার মুখের যে ভাষাগুলো দিয়েছে আপা, সভ্য সমাজে কিংবা আপনি যদি বলেন একেবারে অসভ্য সমাজে এই ভাষাগুলো কেউ কখনো ইউজ করতে পারে? আমরা পরিবারের সামনে কখনো কি ইউজ করতে পারি? এরা দাবি করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরা ছাত্র। আমি তো দেখি না যে একজন ছাত্র সুলভ কোনো মনোভাব তো এদের মধ্যে দেখি না। সে প্রসঙ্গটা নাই বললাম, কিন্তু দেখেন আপনি শুনলে আশ্চর্য হবেন যে হাদি হত্যা গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে কিন্তু ঢাকা মেডিকেলে যখন নেওয়া হয়েছে সে কিন্তু স্পটেই মারা গেছে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওখানে দায়িত্বশীল একজন ডাক্তার আমার পূর্ব পরিচিত, তার সাথে কিন্তু আমার কথা হয়েছে। সে বলছে ওই স্পটে মারা গেছে, অথচ দেখেন তাকে এখানে জীবিত দেখানো হলো। এবং সিঙ্গাপুরের যে ডাক্তার, আমি তো অপেক্ষা করছিলাম যে আসলে সিঙ্গাপুর থেকে একটা বিবৃতি আসুক। পরে শুনছি যে ইউনুস অনেক তদবির করে সেটাকে ঠেকিয়ে রাখছে, যে ওইখানে কিন্তু ডাক্তার আপনার স্টেটমেন্ট দিয়েছে যে তাকে মৃত অবস্থায় ওখানে নেওয়া হয়ে গেছে। অর্থাৎ সে যে স্পটেই মারা গেছে তাকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যটা কি?
আসলে এটাকে দিয়ে একটা প্রেক্ষাপট তৈরি করতে চেয়েছিল। সেই প্রেক্ষাপটের মধ্য দিয়ে এদের মূল উদ্দেশ্য ছিল যে হাদি জাস্ট একটি লাশ, কিন্তু এই লাশটাকে ওরা দেখেন যেভাবে 5 তারিখের পরে এরা হাদির আবির্ভাব হয়েছে, মৃত্যুটাকে ওইভাবে করে এরা একটি বিপ্লবী সরকার করতে চেয়েছিল, কিন্তু সেই জায়গায় কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ফয়সালের কালকে যে স্টেটমেন্টটা আমি দেখলাম, সে স্পষ্টই কিন্তু বলছে যে সে দুবাইয়ে আছে। তাহলে কেন ইন্ডিয়াকে এত দোষারোপ করা? অর্থাৎ এদের মূল উদ্দেশ্য কিন্তু অন্য জায়গায়, যে ভারত বিরোধী একটি সেন্টিমেন্ট তৈরি করব, তারপরে সেই সেন্টিমেন্ট তৈরি করে বাংলাদেশের মানুষকে বোঝাবো যে দেখো ভারত আমাদের শত্রু। আসলে এটা তো চিরন্তন সত্য, আমাদের বাংলাদেশটার চারিপাশ ঘিরে অর্থাৎ 3 পাশ ঘিরেই কিন্তু ইন্ডিয়া, আমাদের চরম পরম বন্ধু হচ্ছে ইন্ডিয়া। তাকে কিভাবে এই 71-এর পরাজিত শক্তিরা বারবার কিন্তু এই অপপ্রচারটা ছাড়িয়ে কিন্তু তারা বাংলাদেশে বিশৃঙ্খলা করতে চায়। কিন্তু তারা যে উদ্দেশ্যটা নিয়ে দেখেন, এরা ইসলামের কথা বলে, এরা কি ইসলামের কোনো কাজ করে? এরা জানাজা, হাদির জানাজাটাকে দেখেন একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত এরা গাড়ি দিয়েছে জামাত। ওদের শক্তিটা তো আমরা বুঝলাম, শক্তি তো ওইটুকুই। আপনি আমাদের যদি জানাজা যেখানে হয়েছে সংসদ ভবনের যে চত্বরটা, সেখানে কত লোক ধরে? 50 থেকে 70,000 লোক, কিন্তু সেই জানাটাকে ওরা লাখ লাখ লোকের একটা হিসাব দেখাচ্ছে। অর্থাৎ ওদের সর্বোচ্চ শক্তি দিয়ে, আমার কাছে যতটুকু সংবাদ আছে যে আমার যশোরেও তাই, ইউনিয়ন লেভেল গ্রাম লেভেল পর্যন্ত ওরা গাড়ি পাঠিয়েছে যে ওদের যত নেতা কর্মী আছে সবাইকে ঢাকায় নিয়ে যাবে। অর্থাৎ জানাজাটা কিন্তু জাস্ট একটা আয়স। ওদের উদ্দেশ্যটা ছিল যে সেখানে তারা একটি বিপ্লবী সরকার গঠন করে তারা তাদের মতন করে দেশটা পরিচালনা করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন সবাই মিলেই কিন্তু তাদের এই জঙ্গিবাদী কর্মকাণ্ডটাকে প্রতিহত করে দিয়েছে। অর্থাৎ দেখেন যে এরা ইসলামের কথা বলে, জানাজার কথা বলে, জানাজায় মানুষ যদি সুযোগ পায় জানাজায় মানুষ যাবেই, এটা আমাদের ধর্মীয় রীতি। কিন্তু আমরা এইটাকে দিয়ে যদি কারো জনপ্রিয়তা যাচাই করতে চাই তাহলে কি হবে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আমরা তো ইসলামের ইতিহাস বলেন, আর আমাদের দ্বারা ইসলামী বিশারদ আছেন, ইসলাম বিশারদ আছেন, তাদের কাছ থেকেও শুনেছি ওনার জানাজা নিয়ে তো কোনো দেখি নাই যে কোনো বাড়াবাড়ি করতে, অপপ্রচার করতে। অনেকেই বলে ওনার জানাজা হয়নি, অনেকেই বলেছে খুব গোপনে হয়েছে। এক একজন এক এক রকম মতবাদ তারা দিয়ে থাকেন। অথচ ইয়াজিদের জানাজা দেখেন সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রোটোকলে ইয়াজিদের জানাজা দেয়া হয়েছে। তাহলে তাদের এই আধিপত্যটার মূল কারণ কি বাংলাদেশে এক ধরনের ভয় ভীতি সৃষ্টি করে গণভোটের দিকে নিয়ে যাওয়া, যেটা ইউনূস সাহেব নিজেই বলছেন যে আপনারা হ্যাঁ ভোট দিবেন? কেন হ্যাঁ ভোট? এত বছর পরে, স্বাধীনতার 55 বছর পরে কেন হ্যাঁ না ভোটের প্রয়োজন আসলো? কেন এতদিন যে সরকারটা চলছে সে সরকারগুলো কি অবৈধ? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, কারো দানে না কিন্তু আপা, এটা কিন্তু আমাদের রক্তে অর্জিত বাংলাদেশ। অথচ এই কেন হ্যাঁ না ভোটের প্রশ্ন আসবে? কেন সংবিধান সংশোধনের প্রশ্ন আসবে? কারা চায় এটা? সেটা কিন্তু আমাদের এর গভীরে যেতে হবে। যে এই মৌলবাদী শক্তি, এই পাকিস্তানের প্রেতাত্মারা, 71-এর পরাজিত শক্তিরাই দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মতন করে চালাতে চায়। তারা বাংলাদেশটাকে আবারও পাকিস্তানের একটি অঙ্গরাজ্যে পরিণত করতে চায়। সেটা তো আমরা হতে দিতে পারি না। হ্যাঁ, আমরা হয়তো রাজনৈতিকভাবে এখন অনেক কোণঠাসার ভিতরে আছি, কিংবা আমাদের জীবন বাঁচানোর তাগিদে হয়তো আমরা দূরে আছি, কিন্তু তার মানে এই না যে আমরা সবসময় আমাদের জীবন বাঁচাবো। আমাদের পূর্বসূরীরা কিন্তু আমাদের দেখিয়ে গেছে কিভাবে জীবন দিয়ে দেশটা রক্ষা করতে হয়, দেশটা নিয়ে আসতে হয়, লাল সবুজের পতাকা অর্জন করতে হয়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। আমরাও কিন্তু অস্ত্র হাতে নিতে পারি, আমাদের নেত্রী যদি নির্দেশনা দেন। অবশ্যই আমরা সেদিনের অপেক্ষায় আছি। দেশের স্বার্থে আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে 1 মিনিটও পিছপা হব না। সুতরাং আমরা চাই না যে বাংলাদেশটা কোনো গৃহযুদ্ধের দিকে যাক। আমরা চাই 71 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাংলার মানুষকে দেখিয়েছিলেন এবং বাস্তবায়ন করতে চাইছিলেন, আমরা চাই গণতান্ত্রিক উপায়েই সেটা আবারও আমরা ফিরে যেতে চাই, এবং আমরা বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা, জননেত্রী শেখ হাসিনা সেই স্মার্ট বাংলাদেশ আমরা রূপান্তর করতে চাই। নিশ্চয়ই আবার আসবে আপনার কাছে।
নাজমুল ভাই, আপনাকে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম তার সাথে একটু দুটো পয়েন্ট যুক্ত করে দিতে চাই। একটি হচ্ছে এই যে আধিপত্যের মূল টার্গেট কিন্তু তাদের গণভোট, অবৈধ সরকারের অবৈধ নির্বাচন, অবৈধ গণভোট, এসব কিছু অবৈধ। এবং আরেকটি কথা আপনি পরে বলবেন, সেটি হচ্ছে যে এই যে এত হম্বিতম্বি ভারত বিদ্বেষী এত কথা বলে, আহ তথা মানে বিশিষ্ট একজন উপদেষ্টার কথা মতো তো ২৬ লাখ ভারতীয় ইতিমধ্যে বাংলাদেশে আছে। এই ২৬ লাখ ভারতীয় যদি প্রতিরোধ গড়ে তোলে, তো সেই তথাকথিত যিনি বলেছিলেন যে ৫০ লাখ পাঠাবে ভারতে, সেটাই কি সামাল দিতে পারবে কিনা? তো বলুন। একটু আনমিউট করতে হবে নাজমুল ভাই। জি, শুনতে পাচ্ছেন? জি। আসলে প্রাচী আপা, আপনি উসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে আমাকে কয়েকটি প্রশ্ন রেখেছেন। আমি শেষ থেকে যাই। আসলে দেখুন, এই উপদেষ্টা পরিষদ নামে, আমি বলি উপদেষ্টা পরিষদ, হ্যাঁ, এই উপদেষ্টা পরিষদই বলেন আর উপদেষ্টা পরিষদে বলেন, এই পরিষদে একজন মানুষও কিন্তু স্বাধীনতার পক্ষেরও নাই। একজন মানুষ কিন্তু ছাত্র জীবনে রাজনীতি করত কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এমনও নাই, কিংবা ব্যক্তি জীবনে হয়তোবা তারা ব্যবসায়িক ভাবে সফল হয়েছে, যেমন ইউনুস সুদের ব্যবসা করে ব্যক্তিগত জীবনে সফল, ব্যক্তিগত এনজিওতে সফল হয়েছে। এই ধরনের একটি সরকার এবং তাদের যে কলা কুশলী যারা রয়েছে, এই হত্যাকাণ্ডটি ঘটার পর প্রশাসনিক ভাবে তারা এটি হ্যান্ডেল করতে যেমন ব্যর্থ হয়েছে, রাজনৈতিক ভাবেও এটি হ্যান্ডেল করতে ব্যর্থ হয়েছে। তার কারণ আমি এই জন্যই বলবো, দেখুন, ডিএমপি কমিশনার এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদ। ঢাকা শহরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার যে মেইন যে অফিসার, এটি হচ্ছে ডিএমপি কমিশনার। ওনার মতো মানুষ শাহবাগে গিয়ে বলল যে ৩ তারিখের মধ্যে চার্জশিট দিচ্ছি, আর ভারতে 4 জনের হাদির 2 সহযোগী সহ আরো 4 জন অ্যারেস্ট হয়েছে, এগুলো সব নাম বলে দিব, এইরকম ব্লা 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 ব্লা। এবং হত্যাকাণ্ডটি হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের নাটক, আওয়ামী লীগের অমুক নেতাকে জড়িয়ে বলতেছে অমুক নেতা হত্যা করছে, এবং হত্যাকাণ্ডে যেন তার নাম না আসে। হত্যাকাণ্ড শেষে এই জন্য তিনি একটি প্রোগ্রামে, বাংলাদেশে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করে, অথচ আওয়ামী লীগের যে নেতার নাম বলতেছে ওই নেতা 5ই আগস্টের দিন সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের মতো দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ওই নেতাকে নিয়েই তারা নিউজ বলতেছে যে হত্যাকাণ্ডের পর উনি বাংলাদেশেই ঢাকায় মতিঝিলে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করে। তারপর আবার বলল কি যে ছাত্রলীগের সম্পৃক্ততা আছে, কি একটা ছেলের নাম বলতেছে, অনেক গল্প বানালো। শেষ পর্যন্ত শাহবাগ থেকে একটি ভয়েস রেইজ করার চেষ্টা হলো যে ইন্ডিয়া খুনিকে দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে খুনিকে আবার ইন্ডিয়ায় আশ্রয় দিয়েছে। মানে তাদের কথাবার্তা বিশ্লেষণ করলে উপসংহারটা এরকম আসে। আসলে প্রাচী আপা, আপনি মূল কথাটা এখনো আসেন নাই, হয়তোবা আপনার মাথায় আছে। তাদের মূল সমস্যা হয়েছে, আপনিও তো গণজাগরণ মঞ্চের একজন আমার মতোই কর্মী ছিলেন, আপনার সাথে গণজাগরণ মঞ্চেই আমার কিন্তু সরাসরি দেখা। গণজাগরণ মঞ্চ থেকেই তাদের তীব্র যন্ত্রণা, এই গণজাগরণ মঞ্চকে
অনেকে তখন ইসলাম বিরোধী মঞ্চ বলেছিল, দেশ বিরোধী মঞ্চ বলেছিল। যে মানুষটি বলেছিল, আমি তার নামও মুখে আনতে চাই না, বাট বিকজ আমি তাকে প্রচন্ড ভাবে ঘৃণা করি, আমি তাকে প্রচন্ড ভাবে ঘৃণা করি, ঠিক আছে? উনি একজন তথাকথিত সাংবাদিক। যাই হোক, তার নেতৃত্বে যেই পক্ষটি তখন থেকে গণজাগরণ মঞ্চকে ঘৃণা করে, ঈর্ষা করে, হিংসা করে, সেই চক্রটি আজ পর্যন্ত চেষ্টা চালাচ্ছে শাহবাগে তারা ইসলামের নামে একটি জাগরণ ঘটিয়ে গণজাগরণ মঞ্চের কাউন্টার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। সেইটার অংশ হিসেবেই এই উসমান হাদি নাটক। উসমান হাদিও মারা গেছে, আমি তাকে নিয়েও কোনো কথা বলতে চাই না, কিন্তু বেচারা এই যে আপনারা নাটক বলতেছেন, সিনেমা বলতেছেন, এই যে সুদূর প্রসারী একটা খেলাধুলা, এই খেলাধুলার বলির শিকার হয়েছে উসমান হাদি। এবং তার ভাইও বলেছে এটা, সরি, ওসমান হাদির ভাইও কিন্তু বলেছে যে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওসমান হাদির ভাই এই পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ কিংবা ভারত কিংবা কাউকে কিন্তু দোষারোপ করে বলেনি আমার ভাইকে ওসমান হাদির ভাই বলতেছে আমার ভাইকে হয়তো বা সরকারের লোকজনই হত্যা করেছে, আমার ভাইকে সরকার হত্যা করেছে, ঠিক আছে? তার ফ্যামিলি লোকজনও কিন্তু এগুলোই বলতেছে। তো ওসমান হাদির এই হত্যাকাণ্ডের এই নাটকটি গণজাগরণ মঞ্চের কাউন্টার, এবং আপনি জানেন কিনা আমি জানি না, গণজাগরণ মঞ্চের আমরা যারা তখন সমন্বয়ক ছিলাম কিংবা ছাত্র নেতা ছিলাম, আমাদের নামে কিন্তু এই কি ওই আইসিটি ট্রাইব্যুনালই তো বলে, ওইখানে কিন্তু অভিযোগ দাখিল হয়েছে। হ্যাঁ, যদিও এটা মিডিয়াতে তেমন ভাবে আসেনি। এবং দেখেন, শত চেষ্টা করেও এই ইনকিলাব মঞ্চের নাম করে তারা দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের নেতাকর্মী আনতেছে, মানে স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন গণজাগরণ মঞ্চের মতো তারা করানোর চেষ্টা করতেছে, তারা কিন্তু পারতেছে না। এবং তারা যদি এটা সাকসেস হয় তাহলেই দেখবেন দেশে আর কোনো ইলেকশন হবে না। তাদের মূল লক্ষ্য কিন্তু দেশে ইলেকশন না করার। হ্যাঁ, আওয়ামী লীগ ছাড়া তো দেশে ইলেকশন হবেই না, ঠিক আছে? হয়তোবা বিএনপি চায় যে তাড়াতাড়ি ইলেকশন হয়ে যাক, কিন্তু যারা জঙ্গি গোষ্ঠী কিংবা শুধু ইউনুসের যারা অ্যাসোসিয়েট, তারা কিন্তু চায় না ইলেকশন করতে, ঠিক আছে? কারণ ইলেকশন করলে কিন্তু খেলাটা ভিন্ন হবে। হ্যাঁ, ঠিক আছে, আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে কিংবা আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করে, তোমাদের এত কনফিডেন্ট, তো ঠিক আছে, তোমরা আওয়ামী লীগকে ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ দাও, ইলেকশনকে অংশগ্রহণ করার সুযোগ দাও, এবং প্রয়োজনে আওয়ামী লীগের যারা এমপি প্রার্থী হবে তারা কেউ বাংলাদেশে যাবে না, ঠিক আছে? মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা 300 আসনে যেখানে আছেন, ভারতে বসেই উনি নমিনেশন দিবেন, এবং যাদেরকে নমিনেশন দিবে তারা কেউ এলাকাতেও যাবে না। তোমরা ভোটটা ফেয়ার করো, সঠিক ভোটার লিস্ট দিয়ে ভোটটা ফেয়ার করো, দেখো যে কত ধানে কত চাল। আমি বলতেছি না যে আমরা 290টা সিট পেয়ে যাব, 280টা সিট পেয়ে যাব, কিন্তু বেসিক্যালি যেটা হবে যে আওয়ামী লীগ জয়লাভ করবে, শুধুমাত্র বিএনপিও আওয়ামী লীগের কাছাকাছি আসন সংখ্যা পাবে, এটাই সত্য। বাংলাদেশে বৃহত্তম যদি রাজনৈতিক দল থাকে এখনো পর্যন্ত এটি বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি সহ কয়েকটি বাম সংগঠন, এইগুলাই। কিন্তু আবার জুনায়েদ সাকির দল আর বাম সংগঠন কিন্তু এক না। আবার ভুল করে আপনারা কেউ বলবেন না যে জুনায়েদ সাকি কিংবা মাহমুদুর রহমান মান্না, আমি কিন্তু এদের দলের কথা বলিনি, ঠিক আছে? তো বাংলাদেশের প্রধানতম দল বাংলাদেশের মানুষের কাছে এখনো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই হবে। এবং 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত এই 17-18 মাসে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে ধ্বংসযজ্ঞ হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের উপর নির্যাতন হয়েছে, আওয়ামী লীগ সমর্থন করার কারণে
ওই সমর্থনকারী কিংবা ওই ভোটারের উপর যে নির্যাতন হয়েছে, কিংবা শুধুমাত্র অন্য ধর্মাবলম্বী হওয়ার কারণে যে নির্যাতন হয়েছে, এই নির্যাতনগুলো যে ফ্লোটিং ভোটার, মানে সাধারণ কিছু সুইং ভোট আছে, তারা অবজার্ভ করে যে কি করে, ঠিক আছে, ওই ভোটার গুলার মনেও কিন্তু দাগ কেটেছে। দেখুন, অনেক কথা বলা লাগবে। দেখুন, নীলা ইসরাফিল একটি আলোচিত চরিত্র এই 5ই আগস্টের পর থেকে। নীলা ইসরাফিলের মতন তাদের একদম প্রথম সারির এই জুলাই, তথাকথিত জুলাই আন্দোলনের উদ্যোক্তাদের একজন, সে এখন কি বলতেছে, তার সাথে কি আমাদের যোগাযোগ আছে, কিংবা তার সাথে কি আমাদের কোনো কথা হয়? তার সাথে কিন্তু আমি তাকে কিন্তু চিনিও না। উনি যখন ব্যক্তিগত পারিবারিক কিছু সমস্যা নিয়ে ফেসবুকে লাইভ করা শুরু করলো, তখন থেকে ওনার ভিডিও হয়তো বা আসে দেখি। উনি বলতেছে কি, যে শেখ হাসিনাই ঠিক ছিল, তোরা সব রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতি, রাজাকারের পুত্র। নীলা ইসরাফিল আরো কি বলতেছে? নীলা ইসরাফিল বলতেছে যে পানি চাই নামে যে মুগ্ধ, কিংবা পুলিশের সামনে হাত তুলে দাঁড়িয়ে যাওয়া আবু সাইদ, এটা মেটিকুলাস ডিজাইনের অংশ। এটা এতদিন শুনেছি, কিন্তু এখন আমি স্বীকার করতেছি এটা মেটিকুলাস ডিজাইনের অংশ। এবং খুব বেশি দিন লাগবে না, হয়তোবা সপ্তাহখানিক কিংবা 1 মাস পরে হাদির হত্যাকাণ্ড নিয়েও নীলা ইসরাফিল বলবে যে হাদির হত্যাকাণ্ডটিও এটি একটি এই প্রক্রিয়ার অংশ। তো আসলে আর যেটি বলে আমার এই প্রশ্নের উত্তরটা আমি শেষ করব, যে এই উপমহাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ জলবায়ু। ইন্টারমিডিয়েটে আমার ভূগোল ও পরিবেশ একটি বিষয় ছিল, ও এই জলবায়ুর অধ্যায়টি পড়তে গিয়ে আমি সেটা থেকে আমি যেটা রাজনৈতিক জীবনের সাথে আমি যেটাকে কোট করি সব সময়, যে এই উপমহাদেশের মানুষ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মানুষ। এই নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মানুষের একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রচন্ড ধর্মভীরু হয়। এবং এটা শুধু যে মুসলমান ধর্মভীরু হয় জিনিসটা কিন্তু এমন না। হ্যাঁ, প্রচন্ড এরা ধর্মভীরু হয়। এবং ধর্মভীরুর অশিক্ষিত একটা অংশকে যারা শুনে মুসলমান হয়েছে, কিংবা যারা শুনে ধর্মকর্ম করে, তাদের ধর্মান্ধতার সুযোগ নিয়ে তাদেরকে সহজেই বিপথে পরিচালিত করে এই জামাত সহ এই জঙ্গি গোষ্ঠী। তো বাংলাদেশের ঢাকার রাজপথে লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিল যে 5ই আগস্টের আগে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করার জন্য। তারা কিন্তু কেউ ধর্মান্ধতা থেকে এসেছিল, কেউ অপপ্রচারের শিকার হয়ে এসেছিল, কেউ ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে এসেছিল, কিংবা কেউ ওই জাসির বট বাহিনীর ভিডিও মেকিং এর মাধ্যমে মানুষের ভিতরে ইমোশন গ্রো করা, সেন্টিমেন্ট গ্রো করা, এগুলোর কারণে কিন্তু লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিল ঠিকই। কিন্তু ঠিক 5 তারিখ দুপুরের পর থেকেই যখন সারা দেশে আক্রমণ শুরু হয়ে গেল, তখনই কিন্তু 50% মানুষ স্তম্ভিত হয়ে গেছে যে হাই আমরা আন্দোলন করলাম কিসের জন্য, এখন হচ্ছে কি। এবং এই সুদীর্ঘ 17-18 মাস পরে এই টোটাল মানুষ কিন্তু ইউটার্ন নিয়েছে। আপনি দেখবেন যে আপনি যেহেতু কালচারাল লাইনে কাজ করতেন, সেই সময় কালচারাল লাইনে যারা ছিল, আমি সবার কথা বলবো না, কিছু কিছু আছে এই বিদেশি এনজিওর পেইড, যারা এই বাদন টাদন সহ কয়েকজন আছে, এগুলা বিভিন্ন এম্বাসি যারা পেইড এজেন্ট, তাদের কথা না। কিন্তু অনেক দেখবেন প্রথম ক্যাটাগরির, দ্বিতীয় ক্যাটাগরির কিছু নিরীহ সাংস্কৃতিক কর্মী রয়েছে, তারা প্রোফাইল লাল করেছিল কিংবা বলেছিল আমরা এই হত্যাকাণ্ডকে না বলি। তাদের অনেকেই কিন্তু, অনেকের সাথে আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে নেই, তারা আমাকে মেসেজ পাঠায় যে ভাইয়া তখন তো আসলে আমরা বুঝতে পারি না, কিন্তু জিনিসগুলা কিন্তু এমন অনেকের সাথে কিন্তু এখন যোগাযোগ হয়, কথা হয়, এবং তারা কিন্তু ইউটার্ন করেছে। হ্যাঁ, এই ইউটার্ন করাতে আমাদের অনেক লোক এটাকে আবার
পজিটিভ ভাবে নিচ্ছে না নেগেটিভ ভাবে নিচ্ছে, হ্যাঁ নেগেটিভ ভাবে নেওয়ার হয়তো বা তার কাছে অনেক যৌক্তিক কারণ আছে, কিন্তু আবার পজিটিভ ভাবে নেওয়ারও আমার কাছে অনেক যৌক্তিক কারণ আছে। আমি অনেককে চিনি যারা আন্দোলনে সংহতি প্রকাশ করেছিল, কিন্তু তারা আবার তাদের অনেকেই দেখেছি যে প্রথম 15ই আগস্টে হয়তোবা আমাদের মতো অনেকেই যখন ফেসবুকে জাতির জনকের প্রতি সম্মান জানাতে ভয় পাচ্ছিল যে দেশে ফ্যামিলির লোকজন আছে কিংবা দেশের ভিতরে আছি, ওই সাংস্কৃতিক কর্মীরা তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে তারা নির্বিঘ্নে তারা বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে। তো আমি এটা দাবি করতে চাই না যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন ইলেকশন দিলে এখনই 300 আসনের মধ্যে 290টি আসন পেয়ে যাবে, আমি এইরকম ধর্মান্ধদের মতো এটা বলতে চাই না। তবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, আমি শুধু শেখ হাসিনার কথা বলতেছি, কিন্তু তার মানে কিন্তু আমি তার পুরো অ্যাসোসিয়েটস এর কথা বলতেছি না। ওই অ্যাসোসিয়েটস এর মধ্যে কিন্তু আমিও আছি। হ্যাঁ, আমার কিন্তু অনেক অন্যায় আছে, আমার কিন্তু অনেক দোষ আছে, জ্ঞাত স্বরে অজ্ঞাত স্বরে। আমি কিন্তু এটি আপনার প্রথম প্রোগ্রামে বলেছি যে প্রয়োজনে আমারও বিচার করা হোক, ঠিক আছে। আমি বলতেছি যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং শুধুমাত্র শেখ হাসিনা আগের চাইতে বর্তমানে অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি শক্তিশালী। ধন্যবাদ। আপনার একদমই মানে সুন্দর করে আপনি বুঝিয়ে বলেছেন, অনেক ধন্যবাদ। এবং আপনার ওই কথাটা আমার খুব পছন্দ। আপনি প্রথম অনুষ্ঠানেও বলেছিলেন যে আমাদেরও অনেক ভুল ত্রুটি জ্ঞাতসারে অজ্ঞাতসারে থাকতে পারে। এটা একটা বড় দলের না, একটা বড় দল, কোটি মানুষের দলে কিছু মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, অবহেলা অবজ্ঞা জ্ঞাতসারে অজ্ঞাতসারে হতেই পারে। কিন্তু বর্তমান সময় বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যার যে জনসমর্থন বেড়েছে সেটি অন্য অনেক সময়ের চাইতে অনেক বেশি। এবং গতকালকে আমরা এটিও দেখেছি যে সচিবাজের জয়, তার ওই বিবৃতির পরবর্তী সময়ে সাধারণ মানুষকেও দেখেছি ঘুরে তাকাতে, ঘুরে আবার নতুন করে চিন্তা করতে। এবং এই যে নতুন প্রজন্ম গতকালকে নতুন করে আবিষ্কার করতে পারছে আরো কিছু সংখ্যক মানুষ, সেটিও আমি মনে করি যে আমাদের একটি বড় অর্জন। আমরা শেষের দিকে চলে এসেছি। মোহাম্মদ আনোয়ার হোসেন বিপুল, আপনি যদি এই যে আওয়ামী লীগের জনসমর্থন আগের চাইতে আরো অনেক বেশি বেড়েছে সেই বিষয়ে যদি কিছুটা বলেন, একদম ছোট করে যদি বলেন, একদম খুব ভালো লাগছিল, তো সময় তো একটু কম। জি আপা, তার আগে জাস্ট আমি আর একটু কথা বলে দিই যে দেখেন গতকালকে আপনার শাহবাগে তাদের আন্দোলনের ভিতর থেকে পিস্তল নিয়ে একজন গ্রেপ্তার হলো। আমরা কি নাটক দেখলাম, প্রথমে তাকে ছাত্রলীগ সাজানোর চেষ্টা করা হয়, যখন সেটা সাজাতে পারলো না বললো এটা হচ্ছে খেলনা পিস্তল। কিন্তু যখন মিডিয়াতে আপনার চলে আসলো যে ভিডিও সহ যেটা খেলনা পিস্তল না রিয়েল পিস্তল, তাহলে দেখেন যে ওর ভিতরেও কিন্তু ওরা লাশ ফেলাতে চাইছিল, এবং লাশ ফেলায় একটি মোটিভ তৈরি করে যে খালেদা জিয়া জানাজাটা যেন সঠিকভাবে না হয়, একটা বিশৃঙ্খলা তৈরি করা হয়। শাহবাগে আমরা যেরকম ভাই বললো যে গণজাগরণ মঞ্চের মতো একটি গণজাগরণ তৈরি করে তারা তাদের মূল টার্গেটটাই কিন্তু নির্বাচনটা যেন না হয়, না হওয়ার মধ্য দিয়ে তারা একটি বিপ্লবী সরকার গঠন করে দেওয়ার মধ্য দিয়ে তারা পাকিস্তানের অঙ্গরাজ্যে পরিণত হতে